যদি বাড়াও হাত যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত যদি বন্ধু হও। রাস্তায় ফুড প্লাজা থেকে আমরা কচুরি আর আলুর দম সহযোগে আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। খুব সুন্দর পরিবেশন করেছিল এই হোটেলটি। কি সুন্দর লাগছে, পুকুরটা ফাঁকা, বাবা চালাচ্ছে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। শান্ত সুন্দর পাখির ডাক এর মাঝখান দিয়ে আমরা পৌঁছলাম বেলুন গ্রামে। দেখে কিন্তু একদমই মনে হবে না আমরা কোথাও কোনো গ্রামের কোনো হোটেলে বেড়াতে এসেছি। এটা বেসিক্যালি একটা ইকো ভিলেজ রিসর্ট। গ্রামের পরিবেশকে অক্ষুণ্ণ রেখে এই জিনিসটা তৈরি করা হয়েছে। কোনো দিকে কোনো রকম মনে হচ্ছে না যে কোনো মেকি ব্যাপার আছে। পুরো যেরকম আমরা একটা গ্রামের বাড়িতে এসে থাকতাম কারুর, এবং সাধারণ মানুষরা যেরকম গ্রামের বাড়িতে থাকে, ঠিক সেরকম একখানা গ্রামের বাড়ি। আমি তো সারের গন্ধও পাচ্ছি, তারপরে এই গাছেদের যে একটা মৃদুমন্দ যে হাওয়া, যে পরশ বলি আমরা, সেই সুন্দর পরশও পাচ্ছি। এই বেলুন গ্রামকে কাটোয়া জলবাড়িও বলা হয়। এটা কাটোয়ার কাছে পূর্ব বর্ধমানে। কলকাতা থেকে প্রায় 175 কিলোমিটার দূরে। আমাদের এখানে আসতে গাড়িতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লেগেছে। এটা খাওয়ার জায়গা। এখানে সকাল 11টায় চেক ইন আর তার পরের দিন 10:30টায় চেক আউট। এখানে আমরা আরামসে 2-3 দিন থেকে যেতে পারি প্রকৃতির সান্নিধ্যে। প্রকৃতিকে ভালোবাসলে এবং পুরো পিওর প্রকৃতির মধ্যে থাকবার যদি বাসনা থাকে, তবেই আমরা এখানে এসে থাকতে পারি। এখানকার খরচটা হচ্ছে প্রত্যেক অ্যাডাল্ট যারা আছে তাদের মাথাপিছু 2000 টাকা করে। তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর সন্ধেবেলা স্ন্যাক্সও ইনক্লুড করা থাকে। আর এছাড়া রুমে এসি আছে আর ওয়েস্টার্ন যে বাথরুম তাও আছে। ছায়া সুনিবিড় একখানা পল্লী বাংলার পুকুর। টলটলে জলের মধ্যে দিয়ে আমরা পুকুরের নিচ অবধি দেখতে পাচ্ছিলাম। আর পুকুরের জলে কি সুন্দর আশেপাশে ভরা গাছ, তার ছায়া পড়েছে। জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে ঘুরে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। এটা কিচেন। এখানে একটা ছোট্ট পুকুরে পদ্ম ফুল ফুটে আছে। কত গাছ আর কত সবুজ। বিশেষ কিছু নেই এখানে। 4টে রুম খালি, ওখানে 2টো আর এখানে 2টো। সামনে একটা ছোট্ট জল, তার মধ্যেও পদ্ম ফুটে আছে। নিশ্চুপ জায়গায় পাখির আওয়াজটাও কি সুন্দর লাগছে।
জলের মধ্যে না ছোট ছোট মাছ আছে, দেখতে পাচ্ছি পালিয়ে পালিয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট মাছ। যাতায়াতের জায়গাটা বেশ অদ্ভুত, জলের উপর দিয়ে যাচ্ছি আমরা। রাস্তা দিয়ে উঠেই বাঁ দিকের দুটো ঘর আমরা নিয়েছিলাম। আমরা এই দুটো রুম নিয়েছিলাম। বাথরুমটা খুব ইন্টারেস্টিং, অর্ধেক খোলা। গিজার আছে, বাথরুমের ভেতর গাছ এবং ন্যাচারাল গাছ মাটিতে বসানো, উপর থেকে আকাশ দেখা যাচ্ছে। এখানে একটা আয়না দেওয়া আছে। বেড আছে দুটো, ডাবল বেড। এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, এসিও দেওয়া আছে। এই যে আরেকজন বেরোনোর চেষ্টা করছে, সেটা হচ্ছে আমাদের সঙ্গে আরেক মেম্বার। দেখি দেখি, সিম্বা সিম্বা চলো চলো সিম্বা। চিম্বু চিম্বু, আমরা চিম্বুকে নিয়ে এসেছি। কাছের জানলা, প্রকৃতিকে উপভোগ করার জন্য একদম পারফেক্ট জায়গা। এখানে কিছু বাইরের কুকুরও আছে এবং সিম্বা নতুন জায়গায় যদি দৌড়ে পালিয়ে যায় তাহলে খুঁজে পাবো না, তাই ওকে এনে প্রথমে আমরা ঘরের মধ্যে একটু দরজা বন্ধ করে আর ওকে চেন দিয়ে বেঁধে রেখেছিলাম। ইকোস্টের পিছনের রাস্তা দিয়ে এগোলেই ছিল এক অদ্ভুত দর্শন, কালীমায়ের মূর্তি। দেখে কিন্তু বেশ ভয় লাগছিল, আর সামনে একটা হাঁড়ি কাঠও ছিল, জানি না এখানে বলি হয় কি না। আর এখান থেকে আর একটু এগোলেই গ্রামীণ মেঠো পথের মধ্যে দিয়ে গিয়ে আমরা পৌঁছেছিলাম একটা নদীর ধারে। এই নদীতেই আমরা পরের দিন নৌকোবিহার করেছিলাম। এরপর রাত্রে আমরা টাকা দিয়ে একটা বনফায়ারের ব্যবস্থা করেছিলাম। সেখানে আমার মেয়ে আর তার বান্ধবী খুব মজা করে আনন্দ করে নাচ করেছিল। তোমরা আরেকটু এগিয়ে যাও, নাহলে ফটো ভালো আসবে না। বাবু একটু এগিয়ে যাও তোমরা, হ্যাঁ, নাহলে ফটোটা আসবে না, আলোটা না হলে আসবে। এবার আসছে দাদা, আপনি আগুনের উপর চলে যেতেন। হ্যাঁ, ওটাই ভালো হবে, আলটিমেটলি ভিডিওগ্রাফার। এরপর ছিল রাত্রের ডিনারের পালা, আর তারপর ঘুম। পরদিন সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল কলা, ডিম সেদ্ধ, আলুর দম, লুচি, অনেক কিছু, পেট ভরে। এই ইকোস্টের আরেকটা মূল আকর্ষণ ছিল শিবাই বলে, এর সঙ্গে যে নদীটা আছে এই নদীটার পাশেই এই ইকোস্টেটা। সেখানে এই ইকোস্টের যে ম্যানেজার, তাকে টাকা দিলে সে 1 ঘন্টা করে এখানে নৌকো করে, ডিঙি নৌকো করে নদীর মধ্যে ঘুরিয়ে আনে।
তারপর আমরা একটা টোটো ভাড়া করে চলে গিয়েছিলাম এখানকার আশেপাশের দর্শনীয় স্থানগুলো দেখতে। প্রথমেই গেছিলাম বহুলা দেবী মাতার মন্দির দেখতে। তারপর সবুজ সর্ষে ক্ষেত পার করে গিয়েছিলাম একটি সতীপীঠ দেখতে, অট্টহাস্য সতীপীঠ। এখানে দেবীর অধর পড়েছিল, তাই এই মন্দিরটি অধরেশ্বরী মাতার মন্দির বলেও খুব বিখ্যাত। স্থানীয় মানুষ একে অট্টহাস্য মাতা মন্দির বলেও জানে। পিছনে একটা বড় পুকুর ছিল, সেখানে অনেক মাছ ছিল, সেই মাছদের খাবার দেওয়া হচ্ছিল এবং মাছগুলো খুব আনন্দ করে খাচ্ছিল। মাছ সব খায় রে, কিন্তু দেখতে পাচ্ছি না মাছগুলোকে। রাস্তায় অনেকগুলো গাছ দেখছিলাম যেখানে বাদুড়গুলো সব উল্টে ঝুলেছিল। আমাদের শহরের লোকেদের কাছে এ এক পরম পাওয়া। আমরা তো আর এই রকম দৃশ্য রোজ দেখতে পাই না, তাই আমরা খুব খুশি হয়ে গেছিলাম। তারপর গেছিলাম সোনারুন্দি রাজবাড়ি। এটা এখানকার একটা পুরনো রাজবাড়ি, যা এখন প্রায় পরিত্যক্ত, কেউই থাকে না। দরজাটা বন্ধ ছিল। বিকেলবেলা 1 ঘন্টার জন্য এর ভিতরে নাকি একখানা ঘর আছে, এই যে ঘরটা, এখানে নাকি পুরনো দিনের জিনিসপত্র রাখা আছে, সেটা দেখানো হয়। বলা যায় এক প্রকার মিউজিয়াম, কিন্তু এখন ওখানে রাজবাড়ির কেউই থাকে না। এখানেও পিছনে একটা বড় পুকুরে মাছ ছিল এবং তারা খাবার দিলে খাচ্ছিল। তারপর আমরা আবার ফিরে এসেছিলাম আমাদের ইকোস্টেতে। তো এখানে আমরা দেখছিলাম যে হাতে কলমে কিভাবে ধান শুকনো হয় এবং ধান ঝাড়াই বাছাই করা হয়। ঢেঁকি প্লাস ধান ঝাড়া সব প্রসেসটাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। পুরো গ্রামের অভিজ্ঞতা। সন্ধেবেলা ছিল মুড়ি, চপ, পেঁয়াজ, সব রকম, টমেটো, লঙ্কা, সব কিছু, এবং সিম্বা খুব খুশি হয়েছিল। এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল। আমরা চিকেন খেয়েছি, ডিম খেয়েছি, এবং এখানের সব কিছুই ভীষণ অর্গানিকভাবে এখানে চাষ করে যা উৎপন্ন হয় তাই দিয়ে রান্না করা হয়। সিম্বা খালি রাত্রে একটু ভয় পেয়েছিল, তার কারণ হচ্ছে আমাদের ঘরের ঠিক পাশেই শিয়াল খুব ডাকাডাকি করছিল। সিম্বা বেশ ভয় পেয়ে আমার গায়ের সঙ্গে একদম গুটিসুটি পাকিয়ে শুয়েছিল। সিম্বা আমার উপর দিকে মজা পেয়েছি। রাখো, পাপোশ রেখে দাও, রেখে দাও। তারপর দুপুরে জমিয়ে খেয়ে আমরা বেরিয়ে এসেছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই ছোট্ট পরীক্ষার পরে ট্রিপ শেষ হয়ে গিয়েছিল। খুব আনন্দ হয়েছিল এই 2 দিন আমাদের। দুপুরের খাবারটাও খুব জমিয়ে খেয়েছিলাম, কিন্তু তার ছবি আর তোলা হয়নি। এত ভালো লেগেছিল খাবার, সেটা খেয়ে ফেলেছিলাম। সুযোগ পেলে আবার ফিরে আসার আশায় বাড়ি ফিরলাম।